ওকে, সো আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 37, টপিক হচ্ছে ফেসবুক পার্ট 3। গত ক্লাসে হচ্ছে আমরা পেজ ক্রিয়েশন দেখেছিলাম, তাই না? সো আজকের ক্লাসে আমরা যেটা দেখবো যে আসলে কিভাবে একটা পেজের জন্য আপনারা আসলে কন্টেন্ট প্ল্যানিং করবেন, দেন কিভাবে অ্যাডস রান হয়, অ্যাডসের বেসিক জিনিসপত্র নিয়ে হচ্ছে আজকের ক্লাসে আমরা কী করবো, কথা বলবো। হ্যাঁ, সো এখন যদি আমরা পুরো সিনারিও দেখি যে আমাদের কাছে একটা পেজ আছে এবং আমাদের কাছে হচ্ছে কি পেজের লোগো টোগো সব কিছুই ঠিক আছে, বাট এখন পেজে পোস্ট করার জন্য আমাদের কি লাগবে, কন্টেন্ট লাগবে। ঠিক আছে, তাহলে কন্টেন্ট আইডিয়া নেওয়ার জন্য বা কন্টেন্ট নিয়ে রিসার্চ করার জন্য যেটা আপনাকে করতে হবে, আপনার এই স্পেসিফিক রিলেভেন্ট ইন্ডাস্ট্রির বিভিন্ন টপিক নিয়েই হচ্ছে কি আপনাকে কন্টিনিউয়াসলি কি করতে হবে, পোস্ট করতে হবে। যে আজকে করলাম কালকে করলাম না, এরকম কোনো ধরনের কোনো সিচুয়েশনস কি করা যাবে না। সো এটার জন্য আসলে মূলত সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে কন্টেন্ট ক্যালেন্ডার দরকার। কি দরকার? কন্টেন্ট ক্যালেন্ডার। যা আমার কাছে যদি টোটাল 30 ডেজের একটা রোড ম্যাপ থাকে, যে আমার আসলে কোন দিন কোন পোস্টটা যাবে, কোন দিন রিলস যাবে, কোন দিন হচ্ছে কি স্ট্যাটিক যাবে, তাহলে সেই জন্য আমার কাছে হয়তোবা পুরো জিনিসটা হচ্ছে কি নার্চারিং করা আমার জন্য ইজি হয়ে যায়। ঠিক আছে, তো আমরা যেটা করব যে যে কোনো ক্লায়েন্টের কাজ করলেই টোটাল হচ্ছে ফার্স্টে কি করব, তার জন্য একটা কন্টেন্ট ক্যালেন্ডার বানাবো। এরপরে ক্লায়েন্টকে পাঠাবো। ক্লায়েন্ট যদি মনে করে যে না ঠিক আছে, তার প্রোডাক্ট এবং তার হচ্ছে কি বিজনেস সেন্ট্রিক প্রোডাক্ট সব কিছু ঠিক আছে, তখন হচ্ছে ওই কন্টেন্ট ক্যালেন্ডারের উপরে বেস করে আমরা আমাদের কন্টেন্ট ডেভেলপ করবো। এখন কন্টেন্ট দুইভাবে হইতে পারে। যদি আমাকে পুরো কন্টেন্টের টাস্ক সে দেয়, তাহলে সেক্ষেত্রে হয়তো বা আমার টিম অথবা আমি মেক করব। আর যদি আমাকে ফুল ওই টাস্ক আমার কাছে না থাকে, তাহলে সেক্ষেত্রে সে তার হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার অথবা ভিডিও এডিটর দিয়ে দিয়ে কি করবে, এই কাজটা করাই নেবে। আচ্ছা, এখন এখন আসেন যে কন্টেন্ট ক্যালেন্ডার আসলে আপনি কিভাবে মেক করবেন আর কি। হ্যাঁ, সো কন্টেন্ট ক্যালেন্ডার মেক করাটা এখন আর খুব একটা টাফ পার্ট না। ঠিক আছে, আপনি জাস্ট 2-3টা কম্পিটিটরকে একটু অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন যে তারা আসলে কোন ধরনের কন্টেন্টসগুলো দিচ্ছে, কেমন টাইপের কন্টেন্ট মার্কেটে হচ্ছে কি করতেছে, চলতেছে। সো আমরা যেটা করি যে আমরা ইনিশিয়াল স্টেজে হচ্ছে কি অ্যাওয়ারনেস এবং হচ্ছে কি কনসিডারেশনসের যে কন্টেন্টগুলো থাকে ওগুলো হচ্ছে বেশি একটু হচ্ছে কি বা এঙ্গেজিং যে কন্টেন্টগুলো থাকে ওগুলো দিই। আর আমাদের অ্যাডসের জন্য কন্টেন্টের ধরনটা কি অন্যরকম হয়ে থাকে আর কি। হ্যাঁ, তো তাইলে এখন সেক্ষেত্রে আমরা কি করব, ধরেন যে কোনো একটা জেনারেটিভ ভিআই আপনি হয়তো বা চ্যাট জিপিটি ইউজ করেন, জিমিনি ইউজ করেন, ক্লাউড ইউজ করেন, যাই ইউজ করেন, ওখান থেকে জাস্ট ওরে যদি আপনি প্রপার ইনফরমেশন বা প্রপার হচ্ছে রাইট প্রম্পট দিতে পারেন, সে আপনার খুব সুন্দর একটা কি করে দিবে, কন্টেন্ট ক্যালেন্ডার মেক করে দিবে। সো চলুন আমরা যদি একটু যাই, আমাদের পেজটা কি খোলা হয়েছিল গত ক্লাসে, এটা দিয়ে এটা দিয়ে তাহলে দেখাই। হুম,
এখন দেখেন সে আমাকে হচ্ছে টোটাল হচ্ছে কি, আচ্ছা এখানে দেখেন টোটাল অক্টোবরের ভিতরে যতগুলো ওকেশনস আছে এগুলাকে সে কি করছে, যেহেতু আমরা বলছি আমার গিফটিং, তার মানে ওকেশনসগুলো আমার জন্য কি করতেছে, ম্যাটার করতেছে। ঠিক আছে, গান্ধী যেটা দিচ্ছে আমরা বাদ দিয়ে দিব, শেষ করে বলে দিব, এটার দরকার নাই। ওয়ার্ল্ড ফুড ডে, দুর্গা পূজা, ঠিক আছে। আচ্ছা এখান থেকে দেখেন সে আমাকে দিছে কি, হোয়াই সারপ্রাইজ গিফট মেক রিলেশনশিপস স্ট্রঙ্গার, ঠিক আছে। এটা হচ্ছে স্ট্যাটিক পোস্ট যাবে। দেন হচ্ছে কি ইন্টারন্যাশনাল নন ভায়োলেন্স ডে, স্প্রিড লাভ নট কি ভায়োলেন্স, গিফট আইডিয়া দ্যাট ব্রিং স্মাইল, এটা হচ্ছে কি ক্যারোসেল বলছে, ক্যারোসেল টাইপের পোস্ট। বাজেট ফ্রেন্ডলি গিফট আইডিয়া ফর ফ্রেন্ডস, এটা রিলস হতে পারে এবং শর্ট ভিডিও হতে পারে, ঠিক আছে। এরপরে হাউ টু চুজ দি পারফেক্ট গিফট ফর এনি ওকেশনস, এটাও স্ট্যাটিক পোস্ট দিছে। সো এখানে দেখেন মোটামুটি সে যতগুলো আমাকে আইডিয়া দিছে 30টা, সবগুলোই যে ভালো হবে জিনিসটা একেবারে কি এমন না, বাট মোটামুটি অনেকগুলোই কিন্তু কি আমরা যতগুলো পড়ছি এই পর্যন্ত মোটামুটি ভালোই লাগছে, খুব একটা কি খারাপ না। মানে আমার হচ্ছে কি বিজনেস রিলেভেন্ট কন্টেন্টই কিন্তু এখানে কি করতেছে, প্রোভাইড করতেছে। যেটা ভালো লাগবে না সেটা কি করে দিবেন, চেঞ্জ করার তো আমার কাছে কি আছে, অপশনস আছেই, ঠিক আছে। এরপরে এই পুরো কন্টেন্ট ক্যালেন্ডারটাকে কপি করবেন, কপি করে নিয়ে যাবেন কোথায়, গুগল শিটে। কই নিয়ে যাবেন, গুগল শিট। কেন গুগল শিটে নিয়ে যাব, গুগল শিটে নিয়ে যাওয়ার পরে আমরা এখানে এই শিটের ভিতরে আমাদের যে কন্টেন্টটা আছে এই কন্টেন্ট আমরা ওখানে বসাবো। বসানোর পর আমার এখানে কোনো কিছু আছে কিনা, গেস্ট পোস্ট, আচ্ছা সাপোজ ধরেন আপনি এখান থেকে একটা শিট মেক করলেন, আপনি এখানে লিখলেন যে কন্টেন্ট টাইটেল, ওকে টাইটেলগুলো কি কি আপনি এখান থেকে হচ্ছে কি আপনার প্লিজ মেক ইট ইন টু ডিফারেন্ট, আর কি লিখলাম, কলাম, কলাম কিভাবে সি, লাইক কন্টেন্ট টাইটেল, ঠিক আছে। সে আপনাকে ফরম্যাটে দিয়ে দিচ্ছে, এরা পুরোটা চলে আসার পরে আপনার কাজ হচ্ছে এখান থেকে কপি করা, আসছে। এটা হচ্ছে কন্টেন্ট টাইপ আর এটা হচ্ছে কন্টেন্ট কি টাইটেল। এখন এখানে আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে কি ড্রাইভ লিঙ্ক। ড্রাইভ লিঙ্ক কি, এই যে আমি এখানে স্ট্যাটিক বলছি, রিলস বলছি, এগুলো কে বানাবে, কন্টেন্ট টিম বানাবে না, কন্টেন্ট টিম এগুলো সবগুলো বানায় বানায় ড্রাইভ লিঙ্কগুলো এখানে দিবে, যাতে করে আমি যেদিন পোস্ট করব বা আমি যখন শিডিউল করতে বসবো যাতে করে সব কিছু কি হাতের কাছে রেডি থাকে। এরপর আপনি আরেকটা করতে পারেন যে কন্টেন্ট বা পোস্ট কন্টেন্ট, যে আমি কি পোস্ট করবো স্পেসিফিক এই টপিকের উপরে, ওইটাও যাতে করে কি থাকে পোস্ট আগে থেকে রেডি থাকলে আমার জন্য কি ইজি পোস্ট কন্টেন্ট। আর এখান থেকে আমরা রাখতে পারি রিমার্কস, আপনি লিখবেন, অথবা আপনার যদি টিম থাকে তাহলে আপনি একদিন বসে সব রেডি করে ফেললেন, পরের দিনে সে কি করতেছেন, শিডিউল করে দিতেছেন রিমার্কস। এখানে একটা অপশন আছে কনভার্ট ইনটু টেবিল, আচ্ছা এখন আমরা টেবিলে কনভার্ট করে দিলাম, নেক্সট টান। এখানে রিমার্কসের জায়গায় আমরা কি করব, এখান থেকে ইনসার্ট, ইনসার্ট থেকে হচ্ছে আমরা চেক বক্স নিয়ে আসবো। ওকে, আমার যদি পোস্ট হয়ে যায় তাহলে কি ডান,
ড্রাইভ লিঙ্কের জায়গায় থাকবে, পোস্টের কন্টেন্টের লিঙ্ক কন্টেন্টের জায়গায় থাকবে, আমার কন্টেন্ট ক্যালেন্ডার কি রেডি। এরপর আমি এটা শেয়ার করবো ক্লায়েন্টের সাথে, ক্লায়েন্ট যদি কোনো ফিডব্যাক দেয় তাহলে ফিডব্যাক ওয়াইজ চেঞ্জ হবে, ফিডব্যাক না দিলে কি 1 মাসের জন্য আমার কি কন্টেন্ট যাবে সেটা আমি আগে থেকে কি করে ফেলছি, রেডি করে ফেলছি, তাহলে আমার খুব একটা প্রবলেম নাই। মানে এই চেকবক্স ভ্যাকেন্সি ক্লিক করে এখান থেকে ইনসার্ট থেকে এই যে দেখেন চেকবক্স, ঠিক আছে, জাস্ট এতটুকুই হচ্ছে কাজ, বুঝতে পারছি। আমরা তো টাইম কম নিছি, মানে আপনাদেরকে দেখানোর জন্য স্ট্যান্ডার্ড, এটা কিন্তু আমরা আগে পেজেস দেখি, কন্টেন্ট বুঝি, ঠিক আছে, এরপরে চ্যাট জিপি থেকে আমরা প্রম্পট দিই, এটা এভাবে হলে বেটার, ওভাবে হলে বেটার, তারপরে গিয়ে একটা রেজাল্ট আমরা কি করে নিয়ে আসি, ঠিক আছে। সো আপনারাও মানে আমি আর প্রসেস দেখাইছি কীভাবে বানাবেন, বাট আগে তো কন্টেন্ট ওরও আইডিয়া দিতে হবে যে এই টাইপের কন্টেন্ট আমার বিজনেসের সাথে সবচেয়ে বেশি কি করে, রিলেট করে। এরপরে আসেন রিলস কন্টেন্ট মেক করার জন্য কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে। হ্যাঁ, ওকে, মানুষ এখন সবচেয়ে বেশি কোন কন্টেন্ট দেখে বলেন তো? হুম, রিলস। আচ্ছা, এখানে দেখেন একটা স্পেসিফিক টপিক আছে যে বেস্ট প্র্যাকটিস ফর ক্রিয়েটিং শর্ট ফর্ম ভিডিওস, ঠিক আছে। প্রথম হচ্ছে দেখেন হুক দ্য অডিয়েন্স আর্লি। হুক দ্য অডিয়েন্স সেটা হচ্ছে কি ক্যাপচার অ্যাটেনশন উইদিন ফার্স্ট 3 or 5 সেকেন্ড। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট। কেন? ধরেন আমরা এতক্ষণ কথা বলছি এগুলো কিন্তু আমার কিসের জন্য, রেগুলার পোস্টের জন্য, বাট আমাকে তো ক্যাম্পেইনের জন্য হচ্ছে কন্টেন্ট ডিজাইন করতে হবে না, যে আমি আসলে কোন টাইপের কন্টেন্ট দিয়ে আমার মানে হচ্ছে অ্যাডস রান করব, কোনগুলোতে আমার কনভার্সনস ভালো আসবে, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমরা কি করি, অনেক রিসার্চ করি। আচ্ছা, রিসার্চের যা একটা জায়গা আছে সেটা হচ্ছে এখন রিসার্চ বুঝবেন কিভাবে। ধরেন একটা ক্লায়েন্টের কাছে আসলো, ধরেন ক্লায়েন্টটা হচ্ছে স্পেসিফিকলি সাপোজ ধরেন এই অর্গানিক কোনো কিছু সেল করে, তাইলে ধরেন ও মধু সেল করে। এখন মধু সেন্ট্রিক কি এমন হচ্ছে কি কন্টেন্ট মার্কেটে হচ্ছে কি করতেছে, আচ্ছা মানে অ্যাভেলেবেলি ইউজ হচ্ছে, সেটা আপনাকে আগে কি করতে হবে, বুঝতে হবে, ঠিক আছে। কেমন যে ধরেন আমার কম্পিটিটর আসলে মধু বিক্রি করার জন্য কেমন অ্যাড চালাচ্ছে, তাহলে মার্কেটে আমার যারা বিগেস্ট কম্পিটিটর আছে তারা যে ধরনের হচ্ছে কন্টেন্ট পুশ করতেছে, আমি যদি সেম টাইপ অফ কন্টেন্ট যদি আমিও দিই তাহলে আমার কন্টেন্ট আমার অ্যাডসটা কি করবে, ইকুয়ালি ভালো পারফর্ম করবে, কারণ তার কন্টেন্ট ভালো পারফর্ম করতেছে বলে তো সে কি করতেছে, খুব একটা ভালো সেলস জেনারেট করতেছে, এবং ইন্ডাস্ট্রিতে আমরা বুঝতেছি যে না ও তো বিশাল একটা কিছু, তাইলে ওর যার যদি কন্টেন্ট ওটা ভালো পারফর্ম করে সেম ক্রাইটেরিয়ার কন্টেন্টটা, তাহলে আমারও কি করবে, ভালো পারফর্ম করবে। তাইলে আমার ক্লায়েন্ট বা আমার কম্পিটিটর আসলে কি টাইপসের কন্টেন্ট দিয়ে অ্যাড চালাচ্ছে, সেটা কি স্ট্যাটিক কিনা, স্ট্যাটিক হলে আসলে ইমেজের ভিতরে কি কি এলিমেন্ট ইউজ করতেছে, যদি ভিডিও হয় তাহলে কেমন টাইপের ভিডিও, এটা কি অ্যাওয়ারনেস টাইপ ভিডিও নাকি এঙ্গেজিং টাইপ ভিডিওস, ওখানে ভিতরে আসলে কোন কোন এলিমেন্টস ইউজ করতেছে, এই জিনিসগুলো জানতে পারলে যেটা হয় যে আমরা ক্লায়েন্টকে একটা ক্লিয়ার ধারণা দিতে পারি যে আমার আসলে কেমন টাইপের কন্টেন্ট লাগবে, কারণ আমি যে রিকোয়ারমেন্টস দিব ওই রিকোয়ারমেন্টস উপরে বেশ করে কিন্তু ক্লায়েন্ট আমাকে দিতে হবে, কন্টেন্ট দিতে হবে, ঠিক আছে। এখন আপনার কাছে ক্লায়েন্টকে যখন আপনি বলবেন যে আপনার একটা ভালো কন্টেন্ট আপনি আমাকে বানিয়ে দিতে হবে, ক্লায়েন্ট বলবে কেমন কন্টেন্ট, তাহলে আপনি তো বুঝতেছেন না কেমন কন্টেন্ট, আপনাকে তো বুঝতে হবে কেমন কন্টেন্ট কি করতেছে চলতেছে। সো এটার জন্য ফেসবুকের একটা টুলস আছে, নাম হচ্ছে ফেসবুক অ্যাডস লাইব্রেরি। ফেসবুক, এখানে গেলে আমি আমার কম্পিটিটর আসলে কি টাইপের অ্যাডস রান করে, তাদের আসলে কোন ধরনের তারা প্রাইমারি টেক্সট ইউজ করতেছে, কোন ধরনের হেডিংস ইউজ করতেছে, কোন ধরনের সিটিএ বাটন ইউজ করতেছে, ইচ অ্যান্ড এভরিথিং আমরা কি করতে পারবো, দেখতে পারবো। ধরেন সাপোজ আমরা অর্গানিকের কথা বলি, অর্গানিকের কথা বললে সর্বপ্রথম মাথায় কি আসে বলেন, ঘরের বাজার, বাহিরের বাজার না কিন্তু। ওকে, ধরেন আমরা এখান থেকে অল অ্যাডস চুজ করলাম বাংলাদেশ, এখান থেকে সার্চ করলাম কি ঘরের বাজার। ঘরের বাজার এই মুহূর্তে 200 অ্যাডস রান করতেছে। কতগুলো অ্যাড? 200টা অ্যাডস চলতেছে ঘরের বাজারে। এখন আপনি দেখেন ঘরের বাজারে কি কন্টেন্ট চলতেছে। ধরেন আপনার প্রোডাক্ট যদি মধু হয়, আচ্ছা
তাহলে আমি বুঝতেছি ওদের এটা একটা কি স্ট্যাটিক পোস্ট। আচ্ছা, এখানে কি আছে দেখেন, খুব সুন্দর করে ইনফোগ্রাফি টাইপস কিছু একটা সে মেক করছে। আচ্ছা, এখানে দেখেন তার হেডিংস কি আছে, আর এখানে দেখেন তার প্রাইমারি টেক্সট কি আছে। তাহলে আমি এটা কন্টেন্ট আইডিয়া পাইলাম। আচ্ছা, এখন দেখি মধুর রিলেভেন্ট আসলে আর কি কি আছে। ওকে, এই যে এটা একটা আছে ভিডিও, ওনার মতো কন্টেন্ট এই ইন্ডাস্ট্রিতে মনে হয় আর কে বানাতে পারবে। দেখেন আপনি ওনার ভিডিও দেখেন, অনলি কত সেকেন্ড, 20 সেকেন্ডস, বা 20 সেকেন্ডের ভিতরে এমন ইনফরমেশন দিছে যে ইনফরমেশনগুলো খুব বেশি দরকার ছিল এই প্রোডাক্টটা কেনা। কিন্তু খুব একটা বেশি লং ভিডিও না, কিন্তু 20 সেকেন্ডের ভিতরে সাউন্ড বাড়াই দিলে আপনি হয়তো বুঝতে পারবেন। হুম, যা ইনফরমেশন দেওয়া দরকার ইনফরমেশন দিয়ে দিচ্ছে অনলি 20 সেকেন্ডস। ঠিক আছে, আচ্ছা 3 সেকেন্ডের বেশি যদি মনোযোগ, দেখেন এটাও একটা মধুর কন্টেন্ট। আচ্ছা, সাউন্ড ইফেক্ট শুনছেন, জাস্ট এতটুকুই। এরপরে আসেন মধুর, ওর মানে আমি মধু স্পেসিফিক করলাম আর কি। হ্যাঁ, এই যে দেখেন এটা চলে গেছে তানজানিয়া, আফ্রিকা থেকে মধু আনতেছে এখন। আমরা মধু চিনি, এখন তানজানিয়া থেকে আনতেছে দেখেন। তার মানে ওনার কন্টেন্ট দেখেন খুব ভালো। এরপরে আপনি স্ট্যাটিক কন্টেন্টের জন্য আপনি আরেকটা প্ল্যাটফর্ম ইউজ করতে পারেন, সেটা হচ্ছে পিন্টারেস্ট। স্ট্যাটিক কন্টেন্টের জন্য, হ্যাঁ, পিন্টারেস্ট কিভাবে কাজ করে। আপনি এখানে লিখলেন যে দেখেন অনেক টাইপের হচ্ছে কি আপনাকে, এটা গ্রাফিক্স ডিজাইনাররা বেশি ইউজ করে আর কি। হ্যাঁ, এখন গ্রাফিক্স ডিজাইনারকে তো আমরাই হচ্ছে কোনো একটা ইয়া দিই যে এই টাইপের কন্টেন্ট আমার লাগবে, আমরা হচ্ছে সো এখান থেকে দেখেন হিউজ লেভেলের হচ্ছে কি, ঠিক আছে। ধরুন আপনি এখান থেকে এই যে দেখেন হানি নিয়ে পোস্টার ডিজাইন বা হানি পোস্টার ডিজাইন আইডিয়া দিলেন, এই যে দেখেন এটা 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 এটা, তারপরে এখান থেকে একটা আইডিয়া চাইলে আপনি কি করতে পারতেছেন, নিতে পারতেছেন। আচ্ছা, তাহলে আপনার আমার যারা কম্পিটিটর আছে তারা আসলে কি টাইপের অ্যাডস রান করতেছে, তাদের কন্টেন্টসটা কি, ঠিক আছে, এবং এখান থেকে আসলে তারা কন্টেন্টের কি ধরনের টেক্সট ইউজ করতেছে সব কিছু আপনি চাইলে কি করতে পারবেন, মেটা অ্যাডস লাইব্রেরি থেকে কি করতে পারবেন, দেখতে পারবেন। এখন আপনি চিন্তা করেন তো, কন্টেন্টের একটা কি নিতে পারবেন, আইডিয়া নিতে পারবেন। পিন্টারেস্ট থেকে আসলে একটা আইডিয়া কি করতে পারবেন, জেনারেট করতে পারবেন। এগুলা গেল হচ্ছে কন্টেন্ট আইডিয়ার উপরে আর কি। হ্যাঁ, সো এই কন্টেন্ট আইডিয়ার উপরেই হচ্ছে কি করবে আপনার কন্টেন্ট টিম কাজ করবে। সো
সো আবার এই জিনিসগুলো একটু হচ্ছে কি করতে হবে, মাথায় রাখতে হবে যে আসলে শর্ট ফর্ম ভিডিওর জন্য আসলে কোন জিনিসগুলো ভালো কাজ করে। সো প্রথম হচ্ছে হুক দ্য অডিয়েন্স। হুক মানে হচ্ছে প্রথম 3 সেকেন্ড হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। প্রথম 3 সেকেন্ডে যদি আপনি তার অ্যাটেনশন গ্র্যাব করতে না পারেন, সে আপনার পুরো ভিডিও কি করবে না, দেখবে না। এখন দেখবেন যারা বড় লং ভিডিওস বানায় ইউটিউবে, যারা ব্লগার আছে, তারা কি করে যে আপনাকে 5 সেকেন্ড পর্যন্ত কি করবে, প্রথম 10-15 সেকেন্ডে কি হয়, 30 মিনিটের ভিডিওর একটা প্রিভিউ দেখায় যে এই ভিডিওতে কি কি হচ্ছে, ইন্টারেস্টিং মোমেন্টগুলোরে আগে একটা কি শর্টস করে আপনাকে দেখাচ্ছে। এখন আপনি যখন মনে করতেছেন না এটা আমার আসলে ইন্টারেস্টিং, তাহলে পুরো 30 মিনিট আপনি কিন্তু দেখবেন। আর যদি প্রথমে 30 সেকেন্ড আপনার কাছে ইন্টারেস্টিং মনে না হয়, তাহলে কিন্তু আপনি কি করবেন না, দেখবেন না। তাহলে সেম আপনার অ্যাডের ক্ষেত্রে চিন্তা করেন, আমরা তো কোনো অ্যাডস 90 সেকেন্ডের বেশি হচ্ছে কি করি না, ট্রাই করি যে 90 সেকেন্ডের ভিতরে কি করার জন্য, আরো শর্ট হলে আরো ভালো, যত কম টাইমে যত বেশি ইনফরমেশন কি করতে হয় কনজিউমারকে দেওয়া যেতে পারে। তাহলে প্রথম ওই কনজিউমারকে হুক করতে হবে প্রথম 3 সেকেন্ডে। তার মানে প্রথম 3 সেকেন্ড হচ্ছে মোর ইম্পর্টেন্ট। যা আসলে এখানে কি দেখবেন যে জামিল পর্যন্ত যে কন্টেন্ট বানাইছে, দেখেন প্রথমে কিন্তু মৌমাছি, প্রথম 3 সেকেন্ড মৌমাছির একটা, এরপরেও কথা বলতেছে। তার মানে মানুষ ওই মৌমাছি দেখার জন্য হলেও কি করতেছে, ইন্টারেস্ট ফিল করতেছে, তারপরেও আসছে যে মধু দেখেন। ঠিক আছে। সো এই যে অ্যাটেনশন মানুষকে যদি আপনি প্রথমেই নিতে না পারেন, তাহলে সেই ক্ষেত্রে মানুষ কিন্তু আপনার ফুল ভিডিও কি করবে না, কখনোই দেখবে না। এরপর আসেন কিপ ইট কনসোল, যত শর্ট করা যায়। এইম ফর 15 to 60 সেকেন্ড টু মেনটেন ভিউয়ার রিটেনশন। যত শর্ট করা যায় আমরা এইম করব কত সেকেন্ড, 15 সেকেন্ড থেকে 60 সেকেন্ড টু মেনটেন ভিউয়ার রিটেনশন, যাতে করে মানুষজন আবার দেখতে দেখতে কি করে, পছন্দ করে। যত বড় ভিডিও হবে তত মানুষ স্কিপ করার কি করবে, ট্রাই করবে। ঠিক আছে। ইউজ ট্রেন্ডি সাউন্ড ইফেক্ট, ঠিক আছে, লেভারেজ পপুলার মিউজিক অর অডিও ক্লিপস টু ইনক্রিজ দি চান্স অফ ভাইরালিটি। আচ্ছা, এটা আপনারা বিলিভ করেন কিনা জানি না, দেখবেন যে যতগুলা হচ্ছে আপনার টিকটকার আছে, তারা কি করে, স্পেসিফিকলি একটা মিউজিক দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে খুব বেশি কি করে, ট্রেন্ড করে, বা স্পেসিফিকলি একটা সাউন্ড ইফেক্ট কিন্তু কি করে, খুব ট্রেন্ড করে। আচ্ছা, এখন ওই দেখবেন যে সবাই সেম মিউজিক দিয়ে কি করতেছে, সেম ইফেক্ট দিয়ে কি করতেছে, ভিডিও মেক করতেছে। কেন? কারণ এই স্পেসিফিক টোনটা এখন মানুষ কি করতেছে, দেখতেছে। তাহলে এই টোন দিয়ে যদি আমিও ভিডিও মেক করে দিলে আমার ভিডিও মানুষ কি করবে, দেখবে। তাহলে এটাই হচ্ছে কি ট্রেন্ডি সাউন্ড ইফেক্টের একটা কি, ঠিক আছে। দেখবেন যে সবাই যে মিউজিক দিছে ওই ওর সাথে একটা ম্যাচ করে কি করে না ডাজন্ট ম্যাটার, ও জুতার ভিতরে ওই মিউজিক লাগাই দিছে, ঝাড়ুর ভিতরে ওই মিউজিক লাগাই দিছে, জাস্ট মানুষ যাতে করে ও ঝাড়ুটা কি একটু দেখে। আচ্ছা, এরপর এখান থেকে আসেন এনকারেজ ইন্টারঅ্যাকশনস, ইউজ কল টু অ্যাকশনস লাইক ডাবল ট্যাপ টু এগ্রি, ট্যাগ এ ফ্রেন্ড হু নিড দিস। অনেকে এটা করে যে ডাবল ট্যাপ করেন অথবা হচ্ছে কি একটা ফ্রেন্ডকে ট্যাগ করেন, এটা দরকার নেই। জাস্ট কল টু অ্যাকশনস বাটন ইউজ করা, কেন? যাতে করে মানুষজন এই পুরো জিনিসটা দেখার পরে সেকেন্ড স্টেপটা কি করতে পারে, নিতে পারে। এরপর আসেন অপটিমাইজ ফর মোবাইল, এটা খুবই ইম্পর্টেন্ট। একটা সাডেন টাইম ছিল মানুষ এরকম ভিডিও দেখতে কি করতো, পছন্দ করতো। এখন আর মানুষ এরকম ভিডিও দেখতে পছন্দ করে না, মানুষ এখন এরকম ভিডিও দেখতে কি করে, পছন্দ করে। এখন আর এই ভিডিও ট্রেন্ড নাই। এই ল্যান্ডস্কেপে যদি এখন ভিডিও বানান, এই ভিডিও এখন আর কি করবো না মানুষ, আপনারা বানাইতে হবে কি, পোর্ট্রেট। ঠিক আছে। তার মানে এই স্পেসিফিক আপনি যেভাবে ফোন ইউজ করতেছেন, কন্টেন্টও কি সেম স্ট্রাকচারে হইতে হবে, আদারওয়াইজ মানুষ এটাকে দেখবে না। সো এই 5টা হচ্ছে কি আপনার শর্ট ফর্ম ভিডিও মেক করার জন্য হচ্ছে কি আপনার প্র্যাকটিস, যাতে করে আপনার কন্টেন্টটা খুব ভালো হয়। কারণ আপনি এটার পিছনে আপনি মানি স্পেন্ড করবেন। ঠিক আছে। যদি আপনার কন্টেন্ট ভালো না হয়, আপনি যতই স্পেন্ড করেন, আপনি ওখান থেকে খুব একটা ভালো ফিডব্যাক পাবেন না। যদি আপনার কন্টেন্ট ভালো হয়, তাহলে আপনি স্পেন্ড কম করেও একটা বেটার আরওআই ওখান থেকে কি করতে পারবেন, জেনারেট করতে পারবেন। আচ্ছা, এটা গেল হচ্ছে কি আমাদের টোটাল কন্টেন্ট লাইব্রেরি সামথিংস। দেন হচ্ছে আমাদের ফেসবুকের ভিতরে একটা টুলস আছে। আমরা যদি একটু মেটা বিজনেস সুইটে যাই, মেটা বিজনেস সুইট সবাই ইউজ করেন না? আচ্ছা, মেটা বিজনেস সুইট হচ্ছে ফেসবুকের এখন কাইন্ড অফ হচ্ছে যেটা হবে যে মূল কেন্দ্রবিন্দু হবে কি, এখান থেকে আগে যেটা হইতো যে আগে বিজনেস ম্যানেজার বাইরে ছিল, এটাও মেটা বিজনেস সুইটের ভিতরে নিয়ে আসছে, এবং পেজের যত ধরনের জিনিসপত্র আছে সবকিছু ম্যানেজ করা যায় কোত্থেকে, মেটা বিজনেস সুইট থেকে। এবং এটার একটা অ্যাপও আছে। এটার আরো 5-7 বছর আগে এটার নাম ছিল পেজ ম্যানেজার, ফেসবুক
পেজ ম্যানেজার। তখন ওই পেজ ম্যানেজারটাকে ফেসবুক কি করলো, আপডেট করে বানাইলো মেটা বিজনেস সুইট, এবং এখান থেকে পুরো পেজের মেসেজ থেকে শুরু করে সবকিছু আপনি এখান থেকে কি করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন। এই যে আমরা একটু আগে বললাম না কন্টেন্ট ক্যালেন্ডার মেক করবেন, ক্যালেন্ডার মেক করার পর এখানে একটা অপশন আছে প্ল্যানার, আপনি এখানে ক্লিক করেন। প্ল্যানারে ক্লিক করার পর দেখেন এখানে আপনি পুরো 1 মাসের কন্টেন্ট আপনি একদিনে কি করে ফেলতে পারবেন, শিডিউলিং করে দিতে পারবেন। কিভাবে, ধরেন আমি বললাম যে 27 তারিখে একটা কন্টেন্ট হবে, আমি প্লাসে ক্লিক করলাম, শিডিউলে পোস্টের একটা অপশন আছে। আচ্ছা, তাহলে অত 27 তারিখ সকাল 10টা দিবেন, সকাল 11টা কখন দিবেন, আপনি অটোমেটিকলি কি হয়ে যাবে, পোস্ট হয়ে যাবে। আপনি সেভে ক্লিক করলেন, 27 তারিখ এখান থেকে একটা ছবি দিই, কোনটা দিব, এক মাসেরটা একদিন, তাহলে আর আপনার ডেলি ডেলি পোস্ট করার কোনো ঝামেলা নাই। হ্যাঁ, বাই আওয়ার শুজ দিয়ে দিই। ঠিক আছে, সেন্ড মেসেজ, 27 তারিখ সকাল 10টা কি হবে, পোস্ট হবে, শিডিউল 27 তারিখ ঠিক 10টা, এটা কি হয়ে যাবে, অটোমেটিকলি পোস্ট হয়ে যাবে। প্ল্যানার থেকে আপনি চাইলে পুরো 1 মাসের কন্টেন্ট আপনি এখান থেকে করতে পারবেন, সেট আপ করে ফেলতে পারবেন। ঠিক আছে, এরপরে এখান থেকে কন্টেন্ট কোনটা ভালো পারফর্ম করতেছে, কোনটা ভালো পারফর্ম করতেছে না, সব কিছু এখান থেকে দেখতে পারবেন। আর ইনবক্স থেকে আপনার পেজের যত মেসেজ থেকে শুরু করে যত কিছু আছে সব কিছুর রিপ্লাই আপনি এখান থেকে চাইলে কি করতে পারবেন, দিতে পারবেন। ঠিক আছে, এরপরে এখানে মনিটাইজেশন অপশন আছে, যদি আপনি ব্লগার হন তাহলে এখানে আসলে মনিটাইজেশনের জিনিসপত্রগুলো এখানে কি করতে পারবেন, দেখতে পারবেন। হ্যাঁ, ভিউ এলিজিবিলিটি আছে, এখানে একটা রিকোয়ারমেন্ট আছে, ওই রিকোয়ারমেন্ট ফুলফিল করলে আপনি কি হবেন, এলিজিবল হবেন যে মনিটাইজ হওয়ার জন্য। মানুষ বলেন অনেক টাকা আছে, ঠিক আছে, এখান থেকে এই যে কন্টেন্ট মনিটাইজেশন স্টার আছে না, অ্যাডেডটা মনিটাইজেশন হবে না, যারা হচ্ছে কি অর্গানিক করেন। সো এখান থেকে আমরা যাব হচ্ছে কোথায়, আমরা যাব ইনসাইটসে। কোথায় যাব, ইনসাইটস থেকে এখানে একটা অপশন আছে দেখেন অডিয়েন্স, এখানে একটা অপশন হচ্ছে কি অডিয়েন্স। এই অডিয়েন্স আসার পরে এখানে যে অডিয়েন্স সেকশন, এটা হচ্ছে আমার কারেন্ট অডিয়েন্স, এটা হচ্ছে আমার কি রিসেন্ট ট্রেন্ডস, আর এটা হচ্ছে আমার পোটেনশিয়াল অডিয়েন্স। আমরা ধরুন অন্য একটা পেজের বেসিসে দেখাই আপনাদেরকে, যেখানে ডাটা আছে, ধরুন আমরা এটাই দেখালাম। আচ্ছা, তো এখানে দেখেন ডেমোগ্রাফি কত, আমার কারেন্ট অডিয়েন্স হচ্ছে 51,734, এবং কোন সিটি থেকে আসলে সবচেয়ে বেশি হচ্ছে কি এখানে ধরেন, আচ্ছা অন্যকে দেখাই, আচ্ছা এটাতে হচ্ছে কত 8,800 একজন হচ্ছে কি আমার কারেন্ট ফলোয়ার্স। এখান থেকে আমার টপ সিটি, কোন সিটি থেকে সবচেয়ে বেশি মানুষ আমার সাথে কানেক্টেড, ঢাকা থেকে, চিটং থেকে, ফেনী থেকে, সিলেট থেকে, গাজীপুর, কুমিল্লা, খুলনা, এটা হচ্ছে কি আমার টপ সিটি যেখান থেকে মানুষ আমার সাথে সবচেয়ে বেশি কি কানেক্টেড। তাদের ভিতরে হচ্ছে ম্যান কত পার্সেন্ট, ওমেন কত পার্সেন্ট, এবং কোন এজের মানে ম্যানরা সবচেয়ে বেশি কি আমার সাথে কানেক্টেড, 18 to 24, 15 to 34, এই এজ রেঞ্জের মানুষজন সবচেয়ে বেশি আমার পেজের সাথে কি কানেক্টেড। এবং কোন কান্ট্রি থেকে দেখেন, বাংলাদেশ আছে, সৌদি আরব আছে, ইউনাইটেড আরব আমিরাত আছে, ইউনাইটেড কিংডম আছে, মালয়েশিয়াজ আছে, এগুলা থেকে মানুষজন আমার কি করতেছে, ফলো করতেছে। এরপর আসেন ট্রেন্ডস, লাস্ট 28 ডেজে আমার ট্রেন্ডস হচ্ছে এটা, আনফলো, এখান থেকে নেট ফলো, টোটাল ফলোয়ার্স, এটা হচ্ছে টোটাল কি রিটার্নিং ভিউয়ার, এঙ্গেজিং ফলোয়ার, এখান থেকে পুরোটা আমার লাস্ট 28 ডেজের কি দেখাচ্ছে, ডাটা আমার এসে দেখাচ্ছে। এরপর আসেন এখানে একটা অপশন আছে পোটেনশিয়াল অডিয়েন্স।
ফেসবুকের মতে এস্টিমেটেড অডিয়েন্স সাইজ, এটা হচ্ছে আমার স্পেসিফিক এস্টিমেটেড কি অডিয়েন্স সাইজ। এদের কাছে চাইলে আমি আমার পণ্য কি করতে পারবো, সেল করতে পারবো। ফেসবুক একটা পোটেনশিয়াল অডিয়েন্স সাইজ আপনাকে শো করে। আচ্ছা, এখন আমরা এখানে ভিতরে কি করি, ফিল্টার করি। দেখেন এখানে কি কি বলতেছে ফেসবুক, যে এই এজের মানুষজন মোটামুটি সবচেয়ে বেশি কানেক্টেড, ম্যান হচ্ছে 65%, ওমেন হচ্ছে কত 34%। আচ্ছা, এখান থেকে টপ সিটিজ কোনগুলা হচ্ছে কি টার্গেট করা যেতে পারে কান্ট্রি, এখান থেকে হচ্ছে কি টপ পেজেস, যে পেজগুলোর সাথে হচ্ছে কি আমার অডিয়েন্সটা কি কানেক্টেড। আচ্ছা, এখন আসেন এখান থেকে আমরা ফিল্টারের নামে একটা অপশন আছে। আমরা ধরলাম যে আমার সবচেয়ে বড় টার্গেট হচ্ছে কি ঢাকা সিটি। যখন আমি ঢাকা দিলাম, দেখেন অডিয়েন্স সাইজ আগের থেকে কি করে গেছে, কমে গেছে। আচ্ছা, আমরা আরেকটা দিলাম, যে আমরা ধরলাম যে চিটাগং দিলে একটু বাড়বে, যেহেতু ঢাকা চিটাগং অ্যাড হইতেছে, তার মানে কি আরেকটু কি বাড়বে। চিটাগং সিটি দেখেন আগের তুলনায় একটু বাড়লো। এখন আমরা বলতেছি এজ, আমরা বলতেছি আমার মানুষ প্রোডাক্ট 22 থেকে যারা হচ্ছে কি 40 পর্যন্ত আছে তারা পারচেস করবে, এরা হচ্ছে আমার টার্গেট এজ সেগমেন্ট। এখন দেখেন অডিয়েন্স কি হয়ে গেছে, কমে গেছে। এরপর আছেন জেন্ডার, যা ধরেন আমারটা যেহেতু ম্যান রিলেভেন্ট পেজ বা ম্যানস ক্লথিং হয়, তার মানে আমার টার্গেট অডিয়েন্সও কি হতে পারে, ম্যানস হইতে পারে। আচ্ছা, এখন দেখেন অডিয়েন্স আরও কমছে। আচ্ছা, ধরেন আমি টি শার্ট সেল করি, তাহলে আমার টার্গেট অডিয়েন্সের যারা আছে তাদের ইন্টারেস্ট থাকতে হবে কিসের উপরে, টি শার্টের উপরে। আমি এখান থেকে টি শার্ট দিছি, এখন দেখেন অডিয়েন্স সাইজ কি, তাহলে আমি এখান থেকে আমার এস্টিমেটেড একটা অডিয়েন্স সাইজ কি করতে পারতেছি, বের করতে পারতেছি। ঠিক আছে, এরপর টি শার্টের পরে ধরেন আপনি বললেন হচ্ছে কি যারা ম্যানস ক্লথিংস রিলেভেন্ট হচ্ছে কি ম্যানস ক্লথিংয়ে যাদের ইন্টারেস্ট আছে। আচ্ছা, এখন দেখবেন হয়তো যত ইন্টারেস্ট বাড়ছে তার মানে একটু অডিয়েন্স বাড়তে পারে। এখান থেকে এভাবে করে আপনি একটা আপনার এস্টিমেটেড একটা অডিয়েন্স সাইজ কি করতে পারবেন, বের করতে পারবেন। এখানে দেখেন ওরা বলতেছে যে এই মানুষগুলোর প্রথম আলোতে দেওয়া, গ্রামীণ ফোনে লাইক দেওয়া, এনটিভিকে ফলো করতেছে, বিবিসি বাংলা, বাংলাদেশ ক্রিকেট, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ঠিক আছে, বাংলা লিঙ্ক ডিজিটাল, ঠিক আছে, সিজিটিএন, এই পেজগুলোর কি করতেছে, ফলো করতেছে। আচ্ছা, এখন যদি আপনি এখান থেকে ধরেন আমরা প্রোডাক্টটা যদি চেঞ্জ করে দিই, সাপোজ আমরা বলতেছি এখান থেকে ওমেন, আমরা বলতেছি ইন্টারেস্ট থাকতে হবে কিসের উপরে, লিপস্টিকের উপরে, বা আমরা এখান থেকে অল দিয়ে দিলাম, অল পেজ আসে না, বা কসমেটিক্স, প্রথম আলো কসমেটিক্স, স্কিন কেয়ার, আচ্ছা, এখান থেকে স্পেসিফিকলি আমরা কি করতে পারি, যে আমাদের হচ্ছে কি স্পেসিফিক টার্গেটিং বা ইন্টারেস্টের উপরে বেস করে আমরা টার্গেটিং করতে পারি, এখানে সেটা শো করে। আচ্ছা, হ্যাঁ, না না না, জাস্ট আমরা মানে অডিয়েন্স দেখতেছি আর কি, ম্যান্ডেটরি কিছুই না। আর এখান থেকে যদি আপনি চান যে আপনি বাংলাদেশের ভিতরে চাইনিজ পিপল কতজন আছে, তাহলে হচ্ছে কি তাদেরকে আপনি তাদের বের করতে, তাহলে বাংলাদেশের চাইনিজ আছে কতজন সেটা বের করবেন কিভাবে বলেন, এখান থেকে ল্যাঙ্গুয়েজ দিবেন চাইনিজ, তার মানে ঢাকা চিটাগংয়ের ভিতরে চাইনিজ অডিয়েন্স হচ্ছে কি এই পরিমাণ চাইনিজ অডিয়েন্স আছে 1600 থেকে 1900। কারণ আপনার প্রোডাক্ট যদি স্পেসিফিকলি চাইনিজ রিলেভেন্টই হয়, তাহলে আমি শুধুমাত্র তাদেরকে কি করবো, টার্গেট করব। এই অডিয়েন্সটা চাইলে আপনি এখান থেকে ক্রিয়েট করে রাখতে পারবেন, পরবর্তীতে আপনি যখন অ্যাডস রান করবেন তখন এই অডিয়েন্সটা ইউজ করে আপনি কি করতে পারবেন, অ্যাডস রান করতে পারবেন। আচ্ছা, ওই চাইনিজ পিপলের কাছে যাবে। আচ্ছা, এরপর আসেন আপনার পেজ ক্রিয়েট করার পর পেজের অ্যাক্সেস যদি কাউকে দিতে চান তাহলে কিভাবে দিবেন। পেজের অ্যাক্সেস দেওয়ার জন্য আপনাকে যেতে হবে কোথায়, প্রফেশনাল ড্যাশবোর্ড। কোথায়,
প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে চলে যাবেন অল টুলস থেকে এই যে দেখেন পেজ অ্যাক্সেস নামে একটা অপশন আছে, কি আছে, পেজ অ্যাক্সেস, এখানে ক্লিক করবেন। এখান থেকে চাইলে ভাই আপনি চাইলে দুই ধরনের অ্যাক্সেস আছে, একটা হচ্ছে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস আর হচ্ছে কি পিপল উইথ টাস্ক অ্যাক্সেস। ফেসবুক অ্যাক্সেস মানে হচ্ছে তার কাছে ফুল, মানে সে অ্যাডমিন অ্যাক্সেস পাচ্ছে, আর টাস্ক অ্যাক্সেস মানে হচ্ছে কি সে সবই করতে পারবে কিন্তু আপনাদের কি করতে পারবে না, রিমুভ করতে পারবে না, ঠিক আছে। আর পেজ অ্যাক্সেস দিলে সে আপনারা রিমুভ করতে পারবে, পেজ ডিলিট করে দিতে পারবে, সবকিছু তার আন্ডার কন্ট্রোলে থাকবে। আর হ্যাঁ অবশ্যই নিচেরটাই দিব যদি কারোর দিয়ে কাজ করায় আর কি। হ্যাঁ এটা হচ্ছে এখান থেকে মূলত পুরো জিনিসটা, এটা হচ্ছে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডের ইনসাইটস দেখায়, এখানে আপনি কত টাকা ইনকাম করছেন না করছেন সবকিছু এখানে কি করতেছে শো করে। কেন বলেন। এবার আসেন আমরা কথা বলবো অ্যাডস নিয়ে। হ্যাঁ সো অ্যাডস নিয়ে যদি আমরা ফেসবুকে পেইড মার্কেটিং নিয়ে কথা বলি তাহলে একটা জিনিস খুব বেশি আমাদের মাথায় আসে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনার বুস্ট শুনেন না এমন কেউ আছেন? সবাই বলে না বুস্ট করে দাও, হ্যাঁ বুস্ট করো না, আচ্ছা ঠিক আছে। বুস্ট করা ভালো না খারাপ বলেন? হ্যাঁ জানেন না, আপনি যাই করেন পেইড মার্কেটিং মানি টাকা, ঠিক আছে। আর ফেসবুকে এখন আর অর্গানিক ফ্লো নাই, ঠিক আছে। ফেসবুকে এখন কি চালানো ফ্রিতে যায় কিন্তু মার্কেটিং ফ্রিতে করা যায় না। অর্গানিক রিচ অনেক কমে ফেলছে। হ্যাঁ ফেসবুকের আগে হ্যাঁ হাই ফাইভ ছিল। আমরা যখন একটা পোস্ট করি দেখেন পোস্টের নিচে লেখা থাকে কি পোস্ট। এখন আপনি যখন পেইড মার্কেটিং করতেছেন আপনার কাছে ফেসবুকের ডিফারেন্ট জায়গা থেকে ডিফারেন্ট ভাবে আপনি পেইড মার্কেটিং করতে পারেন। যেমন ফেসবুকে পেইড মার্কেটিং এর জন্য স্পেসিফিকলি দুইটা জায়গা আছে, একটা হচ্ছে অ্যাড সেন্টার আর একটা হচ্ছে অ্যাডস ম্যানেজার। হ্যাঁ একটা হচ্ছে কি অ্যাড সেন্টার আর একটা হচ্ছে কি অ্যাডস ম্যানেজার। এখন বুস্ট রান হয় অ্যাড সেন্টার থেকে, কোত্থেকে অ্যাড সেন্টার থেকে, আর অ্যাড ক্যাম্পেইন রান হয় কোত্থেকে অ্যাডস ম্যানেজার থেকে, ঠিক আছে। এখন আপনি যদি চান যে আপনার একটা পোস্টকে আপনি বুস্ট করবেন তাহলে সেক্ষেত্রে আপনি এই বুস্ট পোস্টও ক্লিক করতে পারেন, অথবা এখানে একটা স্পেসিফিকলি অপশনই আছে অ্যাড সেন্টার, আপনি এখানেও কি করতে পারেন যেতে পারেন, বা এখানে ক্লিক করলেও সে আপনারা কই নিয়ে যাবে অ্যাড সেন্টারে কিন্তু নিয়ে যাবে। সো আমরা বুস্ট পোস্টে ক্লিক করলাম, অ্যাড সেন্টারে চলে আসছে। আচ্ছা এখন আপনি বলতে পারেন যে আসলে দুইটা অপশনস রাখছে কেন। অ্যাড সেন্টারে আপনি আসলে খুব ইজিলি একটা পেইড মার্কেটিং কি করতে পারবেন, রান করতে পারবেন। আচ্ছা সো এখানেও যেটা আপনার হয়তো বা অ্যাডস ম্যানেজারে যে জিনিসগুলো আছে কিছু জিনিস এখানেও আছে, বাট অ্যাডস ম্যানেজারে যখন আপনি রিটার্গেটিং এর যে বিষয়টা সেটা কিন্তু আপনি এখান থেকে কি ইজিলি করতে পারবেন না, ঠিক আছে। সো আমরা ইউজুয়ালি যেটা করি আমরা ট্রাই করি হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন রান করতে, একটা প্রপার ক্যাম্পেইন ডিজাইন করে দেন একটা ক্যাম্পেইন কি করতে রান করতে। আমরা কিন্তু বুস্ট করতে মানা করি, বুস্ট করা যাবে না, কারণ এখান থেকে আপনি প্রপার হচ্ছে কি যেহেতু আপনি টার্গেটিং করতে পারতেছেন না বা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারতেছেন না, তো আলটিমেটলি কি এখান থেকে আমরা রানও করব না। বাট ইউজুয়ালি মানুষের কাছে কিন্তু আগে মানুষজন বুস্টই করতো, আপনার আশেপাশে যারা ছিল সবাই কি করতো একটা কার্ড নিয়ে আসতো, বুস্ট পোস্টে ক্লিক করতো, কার্ডে টাকা দিয়ে দিত, সেল আর সেল, তাই না? এখন আর ওই দিন ফেসবুকে কি নাই, কারণ এখন এত বেশি আপনার হচ্ছে কি কম্পিটিশন আর এত বেশি অ্যাড চলে একটা স্পেসিফিক ইন্ডাস্ট্রিতে, মানে আপনি আসলে ওই দৌড়ে আপনারা টিকে থাকতে হলে আসলে আপনাকে অনেক বেশি কি হইতে হবে, অ্যাডভান্সও হইতে হবে, অনেক বেশি হচ্ছে কি আপনাকে রিসার্চে থাকতে হবে এবং অনেক বেশি ইনোভেটিভ হইতে হবে, ঠিক আছে। মানে আসলে গতানুগতিক জিনিসপত্র দিলে খুব একটা মার্কেট কি করে না, খুব একটা গ্রহণ করে না, আর খুব একটা ভালো রিচও পাওয়া যায় না। আচ্ছা এখানে দেখেন কিভাবে হয় বলেন না স্যার।
ওকে, সো এখান থেকে গোল দেখেন আমরা আসলে স্পেসিফিকলি কিসের জন্য মার্কেটিংটা করতে যাচ্ছি। আমি চাইলে এখান থেকে গোল দেখেন, এখানে একটা অপশন হচ্ছে গেট মোর এঙ্গেজ, এটা হচ্ছে কি গেট মোর ওয়েবসাইট ভিজিটর, অথবা এখানে অটোমেটিক দিলে গেট মোর মেসেজ আসবে। সো আপনার যেটা রিকোয়ারমেন্ট আপনি এখান থেকে রিকোয়ারমেন্ট অনুসারে কি করতে পারবেন, গোল চুজ করতে পারবেন। এরপর এখান থেকে মেসেজ টেমপ্লেট আছে, মানুষজন ওই যে কয়েকটা রেডিমেড কিছু কোশ্চেন থাকে না, ক্যান আই মেক পারচেজ, এগুলো আপনি চাইলে এখান থেকে সেট করতে পারবেন। এরপরে আপনার মেসেজটা আসবে, যেটা আপনি বলতেছেন যে আপনার মেসেজ দরকার, তাহলে মেসেজটা আসবে ম্যাটার কোন প্ল্যাটফর্মে, কারণ ম্যাটার কাছে তো মেসেজিং অ্যাপস কয়টা, ম্যাটার আন্ডার মেসেজিং অ্যাপ কয়টা, কি কি, ইনস্টাগ্রাম, ফেসবুক। তাহলে আপনি মেসেজটা আসলে কোথায় নেবেন, আপনি ইনস্টাগ্রামে নেবেন নাকি আপনি হোয়াটসঅ্যাপে নেবেন নাকি আপনি মেসেঞ্জারে নেবেন, এখান থেকে আপনার অ্যাপসটা কি করতে হবে, চুজ করতে হবে। এরপরে এটা হচ্ছে অডিয়েন্স, আপনি আসলে কাদের কাছে আপনার অ্যাপসটা শো করবেন, তারা কি ম্যান নাকি ওম্যান নাকি ওল নাকি অল দেখাবেন, তাদের এজ কত, এখান থেকে কোন এজের মানুষজনকে আপনি আসলে ক্যাম্পেইনটা দেখাতে যাচ্ছেন। দেন হচ্ছে কি লোকেশনস, এরপর আসেন তাদের টার্গেটিং, তারা আসলে স্পেসিফিকলি কোন জিনিসগুলোর উপরে কি ইন্টারেস্ট ফিল করে, এটার বেসিসে আপনি চাইলে এখান থেকে আপনি টার্গেটিংটা কি করতে পারবেন। আচ্ছা, ফেসবুকে টোটাল তিনভাবে টার্গেটিং করা যায়, একটা হচ্ছে ডেমোগ্রাফিক, একটা হচ্ছে ইন্টারেস্ট, আর একটা হচ্ছে কি বিহেভিয়ার। ঠিক আছে, তাহলে আপনি টোটাল ডেমোগ্রাফিক্যাল ডাটা কি, ধরুন আপনার আশেপাশের আপনার ওয়ার্ক, আপনার রিলেশনশিপস, প্যারেন্টস, লাইফ ইভেন্ট, ফিনান্সিয়াল, এডুকেশনাল, ঠিক আছে, এগুলো সব আমার কি ডেমোগ্রাফিক্যাল ডাটা। আমার ইন্টারেস্ট মানে আমি আসলে কোন জিনিসগুলোর প্রতি কি ইন্টারেস্ট ফিল করতেছি, সেটা হচ্ছে কি ইন্টারেস্ট। বিহেভিয়ার মানে আমি আসলে ফেসবুক এই প্ল্যাটফর্মে আসার পর আমার বিহেভিয়ার কেমন, এগুলোর উপরে বেস করে চলে আপনি কি করতে পারবেন, টার্গেটিং করতে পারবেন। সো আপনি এখান থেকে ডিটেল টার্গেটিংটা করলেন, করার পরে আপনি এখান থেকে নিচে নামছেন আপনার কতদিনের ক্যাম্পেইন চলবে, তার হচ্ছে এন্ড ডেট কবে, এখান থেকে আপনি চাইলে সেটা কি করতে পারবেন, সিলেক্ট করে দিতে পারবেন। এখান থেকে আপনার বাজেট, আপনি আসলে কত ডলার স্পেন্ড করতে যাচ্ছেন। আমরা যদি এখানে $7, তাহলে আমি 7 দিনের জন্য কত ডলার, $16, একদিনে $16, 7 দিনের ডলার কত ডলার খরচ হবে, $128 হচ্ছে কি হবে আপনার খরচ হবে। আবার আপনি বলছেন না আমি ডেইলি এখান থেকে $2 খরচ করবো, ডেইলি কত, $2, তাহলে 7 দিনে আমার খরচ হচ্ছে কত, $14। ঠিক আছে, এখান থেকে প্লেসমেন্ট কোথায়, অ্যাডভান্টেজ প্লেসমেন্ট যদি না দেন, আপনার অ্যাডস শুধুমাত্র কি ফেসবুকে যাবে নাকি ইনস্টাগ্রামে যাবে নাকি মেসেঞ্জারে যাবে, এখান থেকে চাইলে আপনি স্পেসিফিকলি সেটা কি করতে পারবেন, চুজ করে দিতে পারবেন আপনার। হ্যাঁ, যত বেশি স্পেন্ড তত বেশি রেজাল্ট। ঠিক আছে, এখান থেকে আপনার পেমেন্ট মেথড অ্যাড করে পাবলিশে ক্লিক করছেন, আপনার অ্যাড কি আপনার পেইড মার্কেটিং স্টার্ট। এটা হচ্ছে কি বুস্ট, এটা হচ্ছে কি বুস্ট। এখন যদি আপনি প্রপার অ্যাড ক্যাম্পেইন রান করতে চান, তাহলে আপনাকে যাইতে হবে কোথায়, অ্যাড ম্যানেজারে যেতে হবে। এখন আমরা অ্যাড ম্যানেজারে যাব কিভাবে, অ্যাড ম্যানেজারে যাওয়ার জন্য আপনি এখান থেকে ক্লিক করতে পারেন। এখান থেকে আমরা যাব কোথায়, এই দেখেন আমরা 9 ডট মেনুতে ক্লিক করার পর এখানে হচ্ছে কি অ্যাড ম্যানেজার, এখান থেকেও যেতে পারি, অথবা এখানে সার্চ করতে পারি অ্যাডস ম্যানেজার, এখান থেকেও ক্লিক করে কি আমরা অ্যাডস ম্যানেজারে যেতে পারি, অথবা ডিরেক্ট আমরা গুগলে সার্চই করতে পারি ফেসবুক অ্যাডস ম্যানেজার। যে কোনো ওয়েতে আপনি চাইলে কি করতে পারবেন, অ্যাডস ম্যানেজারে যেতে পারবেন। জাস্ট এখান থেকে অ্যাডস ম্যানেজারে ক্লিক করেন, গো টু অ্যাডস ম্যানেজার। এখানে আসার পরে আপনার হচ্ছে আপনার অ্যাডস ম্যানেজারের ওভারভিউ, এটা হচ্ছে আপনার পার্সোনাল অ্যাডস ম্যানেজার। এখন আপনি বলতে পারেন যে আমি হয়তো বা অ্যাডস নিয়ে কাজ করি, ওই জন্য আমার কাছে অ্যাডস ম্যানেজার আছে, আপনাদের কাছে কি নাও থাকতে পারে। বাট আপনি যখনই ফেসবুকে অ্যাকাউন্টস ক্রিয়েট করেন, ফেসবুক বাই ডিফল্ট আপনাকে একটা পার্সোনাল অ্যাড ম্যানেজার কি করে দিয়ে দেয়। জাস্ট আপনি এভাবে আসলে আপনি আপনার অ্যাডস ম্যানেজার কি করতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন। ঠিক আছে, সো এই জায়গায় আসার পরে আমরা জাস্ট একটু অ্যাডস ম্যানেজারটা চেঞ্জ করে নিই। ওকে, সো এখানে আসার পরে এটা হচ্ছে আমার অ্যাডস অ্যাকাউন্টের ওভারভিউ। এখানে টোটাল আমার যতগুলো অ্যাড চলতেছে সবগুলো অ্যাডের ওভারভিউ আমি এখানে অ্যাট এ গ্লান্স কি করতে পারবো, দেখতে পারবো। আর এখানে এটা হচ্ছে কি আমার ক্যাম্পেইনস, এই ক্যাম্পেইন থেকে মূলত আমরা কি করব, আমরা এখান থেকে একটা ক্যাম্পেইন সেট আপ করবো। ক্রিয়েটে ক্লিক করলে এখান থেকে আমরা ক্যাম্পেইন কি করতে পারবো, রান করতে পারবো। এরপর আসেন এখান থেকে এটা হচ্ছে অ্যাড রিপোর্টিং। এখান থেকে টোটাল আমি আমার যত অ্যাডস আছে সব অ্যাডের রিপোর্টগুলো আমরা কি করতে পারবো, এখান থেকে আমরা দেখতে
পারবো। এখানে দেখেন আপনার ব্রেকডাউন আছে, ঠিক আছে, এখান থেকে ম্যাট্রিক্স আছে, আপনি আসলে কোন কোন জিনিসগুলো এখান থেকে দেখতে চাচ্ছেন, আপনার ক্লায়েন্ট কোন ডাটা চাচ্ছে, ইচ অ্যান্ড এভরি পয়েন্টের ডাটা এখানে কি আছে। এখান থেকে আপনি যেটা যেটা চুজ করবেন অটোমেটিকলি ওই ঘর এখানে কি হয়ে যাবে, ওই ডাটা আপনি কতদিনের, লাস্ট 28 ডেজ, লাস্ট দিস কোয়ার্টার, দিস মান্থ, ঠিক আছে, পুরা কাস্টম দিস ইয়ার, পুরা আপনি একটা কাস্টমাইজ ডাটা কি করতে পারবেন। না আপনার ক্লায়েন্টকে, যখন ক্লায়েন্ট আপনার কাছে রিপোর্ট চাইতে পারে যে লাস্ট এক মাসের অ্যাডে ডাটা দাও, যে আসলে কি হয়েছে, তাহলে কি কি জিনিস লাগবে, ক্লায়েন্ট বলতে পারে পারচেস কত টাকা হয়েছে, দেন হচ্ছে কি আপনার এখান থেকে রিচ কত, ইমপ্রেশন কত, ঠিক আছে, দেন হচ্ছে কস্ট পার অ্যাকশন সিপিসি কত, এগুলো সব কিছু যখন ক্লায়েন্ট আপনার কাছে জানতে চাইবে, আপনি এখান থেকে এই স্পেসিফিকলি এগুলো ক্লিক করে এই ডাটাটা এক্সপোর্ট করে ক্লায়েন্টে কি করতে পারবেন। তাইলে আর আমার আলাদা করে অ্যাড রিপোর্ট বানানোর দরকার নাই। আচ্ছা, এরপর আসেন এখান থেকে চাইলে অ্যাড রিপোর্ট মেক করে সেভও করে রাখতে পারবেন রিনেম করে। এরপর এখান থেকে আসেন অডিয়েন্স। এখান থেকে মূলত আমরা চাইলে কাস্টম অডিয়েন্স এবং লুকেলাইক অডিয়েন্স এগুলো আমরা কি করতে পারবো, ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, এখানে দেখেন অনেকগুলো অডিয়েন্স অলরেডি ক্রিয়েট করা আছে যেগুলো আমরা ক্রিয়েট, তাহলে এখান থেকে আমি চাইলে ক্রিয়েট অডিয়েন্সে গিয়ে আমি চাইলে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো, আমি চাইলে কি লোকালাইজ অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো, আবার আমি চাইলে এখান থেকে সেভ অডিয়েন্সও করতে পারবো। সেভ অডিয়েন্স মানে কি, যে আমি একটা অডিয়েন্স এখানে কি করলাম, ক্রিয়েট করে রাখলাম, আমি হয়তো বা আমার যে অ্যাড চালে তারা বললাম যে সেভ অডিয়েন্স, একটা অডিয়েন্স আছে, তুমি ওটাকে সেভ করে কি করো, অ্যাড চালাও। তাইলে সে কি করবে, আমি যদি এখান থেকে একটা অডিয়েন্স ক্রিয়েট করে দিয়ে যাই, সে ওটাকে সিলেক্ট করেই অ্যাডটা রান করে দিতে পারবে। তাহলে এখান থেকে আমি চাইলে কি নিউ অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো, চাইলে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো, চাইলে লোকালাইক অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো, এবং এই অডিয়েন্সগুলোকে আমি সিলেক্ট করে করে আমার অ্যাডে ইউজ করতে পারবো। লোকালাইক হচ্ছে আপনার মতো আরেকজন। ধরেন আপনি আমার পেজ থেকে টি শার্ট কিনছেন, এখন আপনার মতো ইন্টারেস্ট, আপনার মতো বিহেভিয়ার, আপনার মতো ডেমোগ্রাফিক্যাল ইনফরমেশনের মানুষ তো আরও আছে। আপনি ব্ল্যাক কালার টি শার্ট কিনছেন, তাহলে আরও আপনার মতো মানুষজনেরও তো কি হতে পারে, ধরেন আপনি আমার থেকে কিনছেন, মাহিমও ব্ল্যাক পছন্দ করে এবং মাহিমের এজ, মাহিমের ইন্টারেস্ট কোয়াইট আপনার সাথে কি করে, ম্যাচ করে। আপনি আমার কাস্টমার, মাহিম কিন্তু আমার কাস্টমার না, এখন আমার মাহিমের মতো মানুষগুলোরও লাগবে। তখন আমি কি করতেছি, আপনাকে ধরে যে ও হচ্ছে কাস্টম, এই কাস্টমের এগেনস্টের মতো এদের সাথে ম্যাচ করে এরকম আরো কিছু মানুষের কি করো, আমার অ্যাড দেখাও। তখন আমরা এটা কি বলি, লুক এ লাইক। তার মানে আপনার মত হচ্ছে মাহিম, তখন আমি যখন লুকে লাইক দেখাচ্ছি তখন আমার অ্যাডটা মাহিমের কাছে গেছে। যেহেতু মাহিমের আপনারও সেম প্রোডাক্ট, আপনার লুকে লাইক মাহিম, তাহলে মাহিমেরও কি আমার প্রোডাক্টটা কি হইতে পারে, পছন্দ হইতে পারে, তাহলে আমি মাহিমের কাছে সেল করার একটা অপরচুনিটিস পাইলাম। এটাকে বলা হয় লুক এ লাইক। ঠিক আছে, এরপর আসেন এখান থেকে অ্যাডভার্টাইজিং সেটিংস। এখান থেকে মূলত হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজিং এর যে জিনিসগুলো, ধরুন আমাদের অ্যাকাউন্টস কন্ট্রোল, ভ্যালু রুলস, মেটা ভেরিফিকেশনস, ঠিক আছে, এই জিনিসগুলো, ডাটা পিক্সেলস, এগুলো আমরা এখান থেকে চাইলে কি করতে পারবো, আমরা চাইলে এখান থেকে এক ক্লিকে হচ্ছে কি অ্যাক্সেস করতে পারবো। যেমন ক্রিয়েটিভ ফিচার্স আছে, এখানে ক্লিক করেন, এর ভিতরে কি কি আছে দেখেন। ও এখনো অ্যাডস আছে, অ্যাডস রান করার মতো পরে বলতে পারবো। অডিয়েন্স সেগমেন্টেশনস আছে, ঠিক আছে, এখান থেকে এঙ্গেজিং অডিয়েন্স, এক্সিস্টিং কাস্টমার, এগুলো সবগুলো জিনিস আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপর এখান থেকে মেটা ভেরিফাইড হতে চান কেউ, ব্লু টিক লাগবে, অবশ্যই লাগবে। টাকা টাকা ছাড়া টিক দিবে কে, টাকা কত টাকা লাগবে? হ্যাঁ, অবভিয়াসলি বেনিফিশিয়াল। একটা প্যাকেজ আছে স্ট্যান্ডার্ড, সেটা হচ্ছে প্রতি মাসে $60 করে কাটবে। ব্লু টিক আসবে, এটা লাভ হচ্ছে আপনি এখানে দেখেন স্ট্যান্ড কি পাচ্ছেন, আপনি ইমেজে লিঙ্ক অ্যাড করতে পারবেন। এখন তো আমরা ইমেজে কি করতে পারি না, লিঙ্ক অ্যাড করতে পারি না। এরপরে আপনি কি করতে পারবেন, এখান থেকে প্রোডাকশনস পাবেন, হেল্প ফ্রম সাপোর্ট এজেন্ট। এটা তো ইউজুয়ালি আমরা যারা আনভেরিফাইড তারা পাই না। কোনো একটা প্রবলেম হলে মেটাবে, ওখানে মেটাতে অ্যাপ্লাই করলে বছর চলে যায়, কিন্তু ওটার কোনো সলিউশনস আসে না। কিন্তু আপনি যদি এটা নেন তাহলে আপনি সাপোর্ট এজেন্টের সাথে ডিরেক্ট করতে পারবেন, কথা বলতে পারবেন। ঠিক আছে, তার মানে এইগুলা পাবো আমি কোথায়, স্ট্যান্ডার্ড। আমি যদি এখানে প্রিমিয়ামে যাই, দেখেন একটা অপশন আছে, প্রায়োরিটি সাপোর্ট পাবেন আপনি, মানে আপনাকে প্রায়োরিটি দেওয়া হবে। তাহলে এটা একটা বিজনেসের জন্য কোনো দরকার, ধরুন আপনার বিজনেস অনেক বড় হয়ে গেছে,
এখন হয়তো বা হ্যাক হওয়ার একটা পসিবিলিটিস থাকে, হয়তো বা আপনার বিজনেসের নাম ইউজ করে অনেকে পেজ ক্রিয়েট করে ফেলতে পারে, এরকম অনেক ধরনের ইস্যুস থাকে। তাহলে আপনি যখন ভেরিফাইড হবেন তখন মেটা আপনাকে প্রায়োরিটি দিবে, বাকিদেরকে কি, ঠিক আছে। সো ওই ক্ষেত্রে এই জিনিসটা কাজে লাগে আর কি। হ্যাঁ, দেখবেন বড় বড় পেজগুলো এখন কি করে ফেলে, ভেরিফাইড করে ফেলে। হ্যাঁ, কেন? কারণ ধরেন অনেকে পার্সন, হ্যাঁ দেখানোর জন্য আর কি আসলে। হ্যাঁ, ভালো তো, ওদের তো হ্যাক হওয়ার একটা পসিবিলিটিস থাকে। হ্যাঁ, তখন আসলে ওই কাস্টমার সাপোর্টে কথা বলে আপনি চাইলে সেটা কি করতে পারবেন। হ্যাঁ, আর এটা তো আপনি তো মেটার কাছে ভেরিফাইড তখন, যেটা আপনি আসলে আপনি রিয়েল পারসন। তাহলে অন্য কেউ যদি এটা মানে ক্লেম করে যে এটা ওর, তাহলে আর তো আর কোনো লাভ হচ্ছে না, ঠিক আছে। এরপর আসেন কি, বিলিং এন্ড পেমেন্ট। আপনি তো ফেসবুকে কি করতেছেন, পেইড মার্কেটিং করতেছেন, তার মানে আপনার টাকা দিতে হবে। টাকা দেওয়ার আগে আপনাকে বিলিং মেথড অ্যাড করতে হবে। আসলে টাকাটা কাটবে কোত্থেকে, ঠিক আছে। সো বিলিং মেথড অ্যাড করার জন্য আপনি এখান থেকে অ্যাকাউন্টস, এখান থেকে চলে যাবেন কোথায়, পেমেন্ট মেথড। পেমেন্ট মেথডে যাওয়ার পর এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে এই হচ্ছে কি আপনার পেমেন্ট মেথড, ডেবিট অর ক্রেডিট কার্ড। আচ্ছা, মোরে ক্লিক করলে এখানে পেপ্যালের একটা অপশনস আছে, পেপ্যালও অ্যাড করা যেতে পারে। এখান থেকে রিজিয়ন বাংলাদেশ, কারেন্সি কি ইউএসডি। আপনি বলেন যে আমি বাংলাদেশি টাকা করব, করেন, বাট আলটিমেটলি কাটবে কিন্তু কিসে, ইউএসডিতেই কাটবে, ঠিক আছে। সো আপনি এখান থেকে নেক্সট, এখানে আপনার 4টা ইনফরমেশন লাগবে, নেম অন কার্ড, কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট, আর হচ্ছে কি সিবিবি, ঠিক আছে। যাদের কাছে ডুয়াল কারেন্সি কার্ড আছে শুধুমাত্র তারাই কি করতে পারবেন, অ্যাড করতে। ডুয়াল কারেন্সি এখন মোটামুটি সব কার্ডই জাস্ট ডলার ইনভেস্টমেন্ট করানো লাগে আর কি। হ্যাঁ, এবং বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুসারে একজন পার্সন হয়তো বা 1 বছরে $12,000 পর্যন্ত কি করতে পারবে, ইউজ করতে পারবে। এর বেশি ইউজ করতে দেয় না, লিমিট করে দিচ্ছে। হুম, পাসপোর্ট, হ্যাঁ পাসপোর্ট দরকার, কারণ এন্ডোর্সমেন্ট আপনার পাসপোর্টে হবে করা আছে। সো কার্ড অ্যাড করলে ফেসবুক, এই হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত পেওনিয়ার। এখানে এই যে ইনফরমেশন গুলো আছে একটা কার্ডে, এই যে আপনি এগুলো অ্যাড করবেন না, ফেসবুক এরপর আপনার কাছে কোনো ওটিপি চাইবে না, কোনো পাসওয়ার্ড চাইবে না। টাকা আছে, ক্লিক করে নিয়ে যাবে, কোনো ওটিপি নাই, কোনো পিন নাই। তাহলে আপনার কার্ডের এই ইনফরমেশন যার কাছে আছে সে চাইলে আপনার কার্ড দিয়ে কি করতে পারবে, যে কোনো ইন্টারন্যাশনাল পেমেন্ট সে করতে পারবে, ঠিক আছে। তাহলে আপনার সিবিবি, এক্সপায়ারি ডেট, কার্ড নাম্বার, নেম অন কার্ড, এগুলো তো আপনি যা তার সাথে এখন চাইলে কি করতে পারতেছেন না। বাংলাদেশে না যে আমার পিন ছাড়া তো তুমি টাকা তুলতে পারবে না, কিন্তু ইন্টারন্যাশনালি এই ধরনের সিস্টেম নাই। এই ইনফরমেশন যার কাছে আছে সে চাইলে কি করতে পারবে, এক ক্লিকে আপনার টাকা নিয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে কথা। আচ্ছা আচ্ছা, ফেসবুক কখনোই আপনার থেকে কি করবে না, আগে টাকা কাটে না। ফেসবুক আপনাকে একটা ক্রেডিট লিমিট দেয়, হয়তোবা একেবারে নিউবি হইলে আপনি হয়তোবা $1 থেকে শুরু হয়, দেন হচ্ছে আপনি $1 একটা পেমেন্ট করবেন, $1 অ্যাড যখন শেষ হবে তখন আবার কি $1 আপনার থেকে কেটে নেবে, দেন $2 কেটে নেবে, এভাবে করে আপনার ক্রেডিট লিমিটটা কি হয়, বাড়ে। এবং সেটা $1,000 পর্যন্ত কি যেতে পারে, যে $1,000 আপনার লিমিট দিছে, যখনই $1,000 আপনি ক্রস করবেন তখনই সে আপনার থেকে কি করবে, পেমেন্ট কেটে নেবে। এরপরে কিছু পেমেন্ট ডেট থাকে, যে মাসের 10 তারিখে পেমেন্ট কেটে নেবে, 3 তারিখে কেটে নেবে, ওই ডেটে আবার সে কি করবে, আগের মাসে পুরো টাকাটা কেটে নিয়ে যায়। সো ফেসবুক কখনো আপনার থেকে আগে পেমেন্ট কাটে না। আপনি ক্যাম্পেইন রান করবেন, দেন হচ্ছে সে আপনার থেকে কি করবে, টাকাটা কেটে নিয়ে যাবে। আচ্ছা, এই হচ্ছে প্রসেস। আর আপনি যখনই কাটবে, পেমেন্ট অ্যাক্টিভিটিসে গেলে সে আপনাকে প্রপার ইনভয়েস দিবে যে এই টাকাটা আসলে কোন ক্যাম্পেইনের জন্য কত টাকা কাটছে, একদম ডিটেল একটা ইনভয়েস আপনি কি পেয়ে যাবেন। তাহলে সেক্ষেত্রে কোনো প্রকার কোনো ইস্যুস হবে না। আর ফেসবুক মানে বিনা কারণে আপনার থেকে কখনো কি করবে না, ট্রানজেকশনস করবে না। আর এখানে একটা ইস্যুস আছে, এখানে বাংলাদেশে একটা 30% ভ্যাটের ক্যালকুলেশন আছে। 30% কি, তার মানে আপনাকে যদি আপনি যদি $100 ক্যাম্পেইন রান করেন, আপনাকে $30 ভ্যাট দিতে হবে। $100 ক্যাম্পেইন রান করলে আপনাকে কত ডলার ভ্যাট দিতে হবে, $30। $1,000 রান করলে $300 আপনার ভ্যাট দেওয়া লাগবে। এখন $300 কিন্তু নট এ জোক, কারণ $300 যদি আপনি 123 দিয়ে ইন্টু দেন, তার মানে আপনার 36,000 টাকা আপনার ভ্যাট দেওয়া লাগে। এখন এই 30% ভ্যাট আসে থেকে,
ঠিক আছে, 30% ভ্যাট আসে, 15% হচ্ছে ফেসবুক কাটবে, আর 15% বাংলাদেশ ব্যাংক। যদি বাংলাদেশ ব্যাংকের কোনো গেটওয়ে ইউজ করে আপনি কি করেন, পেমেন্ট করেন, তাহলে বাংলাদেশ ব্যাংক 15% কাটবে। এখন তাহলে 15 এই 30% থেকে বাঁচার ওয়ে কি? ফেসবুক কি করবে, আপনাকে কি করবে, টাকা যেটা কাটবে, যদি আপনার কাছে বিন নাম্বার থাকে, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার যদি আপনার কাছে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি যদি সেটা ফেসবুকে অ্যাড করেন, তাহলে ফেসবুক আপনার থেকে 15% কি করবে না, কাটবে না। ঠিক আছে, কেন? কারণ ফেসবুক আপনার থেকে 15% নিয়েই বাংলাদেশ সরকারের ট্যাক্স কি করে, পে করে। কারণ সে বাংলাদেশ থেকে যা কামাবে তার একটা অংশ তো বাংলাদেশ সরকারের কি করা লাগবে, দিতেছে। তাহলে ওই 15%, এখন আপনি তো যদি আপনার কাছে বিন থাকে, তার মানে আপনি অলরেডি কি রেজিস্টার্ড বিজনেস বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশের কাছে, গভর্নমেন্টের কাছে, তাহলে আপনি কি করতেছেন, ওখানে তো ট্যাক্স দিচ্ছেন, তাহলে আর এখানে ফেসবুকে আলাদাভাবে ট্যাক্স দেওয়ার দরকার হয় না। তাহলে আপনার কাছে বিন নাম্বার থাকলে আপনি 15% ফেসবুক কি করতেছেন না। হ্যাঁ, বিজনেস বাংলাদেশের রেজিস্টার করা লাগবে, বাংলাদেশের ওই ওর বিন হইলেও প্রতি মাসে আপনারা সরকারের ট্যাক্স দেওয়া লাগবে। ঠিক আছে, সো এর হচ্ছে বিন। তাহলে আপনি 15% থেকে কি করছেন, বেঁচে গেছেন। বাকি 15% থেকে বাঁচার একটা ওয়ে, আপনি যদি বাংলাদেশ ব্যাংকের কোনো গেটওয়ে ইউজ না করেন, তাহলে আপনার থেকে 15% বাংলাদেশ ব্যাংক কাটতে পারবেন। এখন বাংলাদেশ ব্যাংকের গেটওয়ে কি, এই যে ডেবিট কার্ড, এগুলো গেটওয়ে কার্ড, বাংলাদেশ ব্যাংকের তো গেটওয়ে। এখন আপনি ধরেন ইন্টারন্যাশনাল কোনো একটা পেমেন্ট মেথড ইউজ করছেন, ধরেন পেইনিয়ার ইউজ করছেন, পেইনিয়ার কাটলে কিন্তু কি, পেইনিয়ার দিয়ে আপনি যদি ফেসবুকে রান করেন, তাহলে 15% কিন্তু বাংলাদেশ সরকার কি করতে পারবে না, কারণ ওই গেটওয়ের অ্যাক্সেস বাংলাদেশ ব্যাংকের কাছে নাই। আবার আপনার অনেকগুলো হচ্ছে আপনার কার্ড আছে, যেমন রেডিট পে একটা আছে, ভার্চুয়াল কার্ড দেয় বোধহয়, ওদের কার্ড ইউজ করলে আপনি কি করতে পারবেন না, মানে বাংলাদেশ সরকার 15% কাটতে পারবে না। তার মানে আপনি কিন্তু $1 30% ভ্যাট মানি, আপনি চিন্তা করেন 123 টাকা, 30% মানি 36 টাকা বা 37 টাকা। তাহলে আপনি যদি 30% যদি সেভ, এখন বিনের একটা মজার বিষয় আছে, দেখবেন বিভিন্ন ফার্মেসি এবং রেস্টুরেন্টে গেলে ওরা খুব সুন্দর করে বিন টাঙায় রাখে, ওদের বিনের ছবি তুলে নিয়ে আসবেন। যদি ওরা ফেসবুকে সেটা ইউজ না করে, তাহলে আপনি ইউজ করলে আপনার 15% বেঁচে গেছে। ঠিক আছে, অথবা আপনার কাছে যদি টিন সার্টিফিকেট থাকে, টিন সার্টিফিকেট হচ্ছে 11 ডিজিট, বিন হচ্ছে 12 ডিজিট, ওই টিন সার্টিফিকেটের সাথে আরো একটা জিরো অ্যাড করে দিবেন, বিন হয়ে গেছে। কারণ ও তো আর ভেরিফাই করে না যে এটা আসলে কি রিয়েল বিন কিনা। ঠিক আছে, সো বিজনেসের নাম দিয়ে আপনি বিন অ্যাড করে দিবেন, তাহলে 15% থেকে আপনি কি বেঁচে গেলেন। আচ্ছা, আর বাকি 15% বাঁচার জন্য আপনার হয়তো বা ইন্টারন্যাশনাল কোনো একটা গেটওয়ে কি করতে হবে, ইউজ করতে হবে পেমেন্ট করার জন্য, তাইলে আপনি বাংলাদেশ সরকারের 15% থেকে বেঁচে যাবে। ঠিক আছে, এই হচ্ছে প্রসেস। অথবা অনেকেই আছে অ্যাড ম্যানেজার সেল করে, অনেকগুলো কোম্পানি আছে শুধুমাত্র কি সেল করে, অ্যাড ম্যানেজার। ওদের থেকে অ্যাড ম্যানেজার কিনলে ওরা ডলার রেট একটু কম দামে দেয়। ডলার ধরেন আপনি 136 প্লাস হচ্ছে 123, আপনি ইউজুয়ালি খরচ করতে গেলে ডলার রেট পর 160 টাকা, 100 কত টাকা, 60 টাকা। তাহলে আপনি যদি ওনাদের থেকে কিনেন, তাহলে ওরা হয়তো বা ডলার আপনাকে দিবে 135 টাকায়, 130 টাকায়। কেন? কারণ তারাও ইন্টারন্যাশনাল গেটওয়ে ইউজ করে আপনারা কি করে দিচ্ছে, ডলারটা টপ আপ করে দিচ্ছে ওদের অ্যাড ম্যানেজার। তাহলে ওটা নিলে আপনি ওদের থেকে 135 টাকা করে ডলার নিয়ে আপনি কি করতে পারবেন, অ্যাড চালাইতে পারবেন। বুঝতে পারছি, এটাও একটা প্রসেস। আবার যে প্রসেস আপনি আগাইতে পারেন, টাকা সেভ করাই হচ্ছে মূলত। কারণ আপনি যখন একটা সিরিয়াস বিজনেস করবেন, আপনার হিউজ পরিমাণে স্পেন্ড করা লাগবে। আপনি প্রতি মাসে 4000-5000 ডলার স্পেন্ড করবেন আপনার বিজনেসে। তাহলে 5000 ডলার যদি আপনি স্পেন্ড করেন, 5000 ডলারের আপনি চিন্তা করেন 30% যদি আপনি ভ্যাট দেন, $1500 ইন্টু 123, তার মানে আপনি প্রতি মাসে শুধুমাত্র সরকারের ভ্যাট দিচ্ছেন 1,84,000 টাকা। এবার আপনি প্রফিট করবেন করতে গিয়ে। ঠিক আছে, সার্ভার এই সবগুলো এখান থেকে। আর এরপর আসেন ইভেন্টস ম্যানেজার। এখান থেকে মূলত আমরা কনভার্সন এপিআই এবং মেটা পিক্সেলস কি করব, কানেক্ট করব। এই হচ্ছে আমাদের অ্যাকাউন্টস ওভারভিউ। নেক্সট ক্লাস থেকে আমরা অ্যাড দেখা কি করব, শুরু করব।